রসগোল্লা একটা জেনারিক একটা আইটেম হয়ে গেছে। মানে কাশ্মীর টু কন্যাকুমারী, আমি গ্যারেন্টি দিয়ে বলছি এটা কেউ আমাকে সামনে করে দেখা হবেই না, ফোটালেই ওটা ফেটে যাবে, ওই গোল থাকবে না। অত সোজা নয়, তাহলে সবাই ঘরে ঘরে রসগোল্লা তৈরি আবার ভাড়ায় নিজের মায়ের যতটুকু গয়না বেঁচে ছিল সেটাকে বন্ধক দিয়ে। ক্ষীরোদমণি দেবী এবং নবীনচন্দ্র দাশের বিয়ে কি সম্বন্ধ দেখে না প্রেমের বিয়ে? ফার্স্ট কিন্তু নবীন দাসী মিষ্টিতে ফল কিন্তু উনি ইন্ট্রোডিউস করে প্রায় 2 বছর থেকে 3 বছর ওনার লেগেছিল এই রসগোল্লা ফাইনালি একদিন হয়েছে। ভিয়েনের, তখন তো ভিয়েনের আগুন নাকি কোনোদিন বন্ধ হতো না, নিত্য। এই রসগোল্লা ভবন কবে তৈরি হয়েছিল? সিধা প্রথম বাক্সে মিষ্টি দেওয়া শুরু করলো শালপাতা থেকে। একটা সময় বাঙালি মিষ্টি এবং অবাঙালিদের মিষ্টি এই দুটোর মধ্যে খুব জোরালো বিতর্ক ছিল, সেটা কি এখনো অব্যাহত? না না, সেটা কিছুটা প্রেস মিডিয়া একটু মানে উস্কানি দেয় দেখার জন্য, কিন্তু সত্যি কথা বলতে যে না, বাঙালি মিষ্টি, আমি আবার যেটা বললাম, নন বেঙ্গলি মিষ্টির দোকানে সেই সব কাস্টমারই যাবে যারা ওই সব পছন্দ করে। আমাদের টাইপ অফ মিষ্টি বা ট্রেডিশনাল মিষ্টির জন্যে আবার আলাদা সেগমেন্ট অফ কাস্টমার আছে। তাই জন্যে সেইভাবে বলা যাবে না যে মানে একটা যুদ্ধ বা কিছু, সেরকম কিছু নেই। যার যেটা স্পেশালিটি তারা সেটাই বিক্রি করছে। নন বেঙ্গলদের যে লাড্ডু বলো বা কাজু কাটলি বলো, ওদের শেয়ার অফ মার্কেটে যেরকম আছে সেটা বিক্রি হয়। অবশ্য আজকাল অনেক বাঙালি দোকানেও পাওয়া যায় কাজু কাটলিটা এমন একটা জিনিস, যেমন রসগোল্লা একটা জেনারিক একটা আইটেম হয়ে গেছে। মানে কাশ্মীর টু কন্যাকুমারী, এদিকে রাজস্থান থেকে আসাম, প্রত্যেকটা দোকানে রসগোল্লা থাকবেই। এরকম কিছু কিছু মিষ্টি আছে যেটা ছাড়া একটা দোকান চলতে পারে না। সেরকমই কাজু কাটলি বা কাজু বরফি হোক, মোটামুটি সব দোকানে পাওয়া যায়। গোলাপ জামুন সব দোকানেই মোটামুটি পাওয়া যায়। হয়তো আমরা সেটাকে পান্তুয়া বা লালমোহন বলে বিক্রি করছি, আমাদের একটু হয়তো রেসিপিটা অন্যরকম, ওদের রেসিপিটা গোলাপ জামুনের একটু তফাৎ, কিন্তু ব্যাপারটা কাছাকাছি আর কি। এই তোমার কথার সূত্র ধরেই একটা প্রশ্ন করছি। ছোটবেলা থেকে আমরা জানি পান্তুয়া, কিন্তু এখন বাঙালি মিষ্টির দোকানেও কিন্তু পান্তুয়া চাইতে বলবে না, ওটা তো নেই, গোলাপ জামুন আছে। এটা হলো কেন? ওই বললুম যেটা, মানে নামের মহিমা। যেহেতু এই গোলাপ জামুন নামটা পপুলার হয়ে গেছে সারা ইন্ডিয়ায়, কিন্তু অরিজিনাল যে গোলাপ জামুন নর্থ ইন্ডিয়ার, তাতে কিন্তু ছানা থাকে না, তাতে শুধু ক্ষীর আর ময়দা। আমরা যেটা এখানে গোলাপ জামুন বলে অনেক দোকান বিক্রি করে, তাতে কিন্তু ছানা থাকে, তাতে সফটনেস অনেক বেশি। এবার টেস্টেও কিন্তু অনেক তফাৎ, এটা সফটও হয়, টেস্টটাও একটু অন্যরকম। অনেকে আবার এই গোলাপ জামুন যেটা আমরা পান্তুয়া বিক্রি করছি, সেটাকেও অনেকে ভালোবাসে খেতে। আর কারোর আবার এই ছানাটা পছন্দ নয় না, যে অত সফট চাই না, একটু হার্ড হবে। এটা টেস্টটা কিন্তু না ভ্যারি করে, মানে ম্যান টু ম্যান ভ্যারি করে, আর কীরকম টেস্ট পছন্দ তার উপর। আচ্ছা, রসগোল্লার কথা তো আসবেই। যখন রসগোল্লা ভবনে বসে আছি, রসগোল্লার কথা একটু আগেও তুমি বললে। রসগোল্লাকে নিয়ে তো প্রচুর সাহিত্য সৃষ্টি হয়েছে, মানে সেটা তো অগণিত। তা ক্ষিতেন্দ্রমোহন ঠাকুরের রুচি তরকারি রম্য গল্পে রসগোল্লার উল্লেখ রয়েছে। সেই সময় ওনার আবিষ্কার যে হারাধন ময়রা, নদিয়া জেলার, উনি রসগোল্লা আবিষ্কার করেন, এবং যেটি হলো একটা শক্ত ডালার মতো। হ্যাঁ, এবং সেখানে বইতেই পড়েছি যে ওনার মেয়ে কাঁদছিলেন, তখন ওনার সামনে একদলা ছানা ছিল, সেইটাকেই উনি রসে দিয়ে দেন, একটা ডালা মতো হয় রসগোল্লা। পরবর্তীকালে ওই হারাধন ময়রা কলকাতায় আসেন এবং কুমারটুলিতে একটি দোকান করেন, যেখানে রসগোল্লার যিনি জনক নবীনচন্দ্র দাশ শিক্ষানবিশ হিসেবে ওনার দোকানের সঙ্গে ওনাকে সহযোগিতা করতেন। তা সেটা একটু আমি জানতে চাইছি। এটা একদমই ভুল কথা। হারাধন ময়রার যদি উল্লেখ হয়েও থাকে, সেটা ফুলিয়াতে, ফুলিয়াতে। উনি কোনোদিনই কলকাতায় আসেননি, এবং আমি ফুলিয়াতে গিয়ে খোঁজার চেষ্টা করেছি যে ওনার দোকান কোথায়, বা ওনার যদি পরিবারের কেউ থাকে, কোথাও কোনো লেশমাত্র কিচ্ছু পাওয়া যায়নি। এবং যদি উনি করেও থাকেন, সেটা কিন্তু ছানার ছিল না,
সেটা ডালা রসগোল্লা বলতো। আমরা যেটা হিস্টোরিক্যালি যেটা খুঁজে পেয়েছি সেটাকে লোকমুখে ডালা রসগোল্লা বলতো। এবং নাকি সেটা খুব শক্ত। শক্ত কারণ ওটা ছানা ছিল না, ওটা সুজি ময়দা ছিল, ছানা থাকলেও খুবই কম পরিমাণে ছিল, সেই জন্য শক্ত ছিল। অনেকটা দানাদার টাইপের ছিল ওটা, দানাদার টাইপের, যেটা দানাদার যেমন শক্ত হয়তো ড্রাই হয়, সেটা রস থাকতো আর কি সেটা। সেটা কিন্তু যে রসগোল্লা আজকে সারা পৃথিবী রসগোল্লা বলে অ্যাকসেপ্ট করে নিয়েছে, সেটা কিন্তু ওটা নয়। আর নবীন দাস যার কাছে শিখেছিলেন, তিনি এই বাড়ির ঠিক উল্টো দিকে ইন্দ্রদের বাড়ি, সেখানে কালিদাস ইন্দ্রর দোকান ছিল। এখানে একটা ছোট খোলার চালের ঘর ভাড়া নিয়ে এখানে উনি নিজের দোকান করেছিলেন। কিন্তু তার আগে উনি কম বয়সে যখন প্রাইমারি এডুকেশনের পর তারপর টাকা রোজগারের দরকার, তখন ওনার মায়ের দুঃসম্পর্কে আত্মীয় ছিলেন কালিদাস ইন্দ্র, যে আমরা শুনেছি, এবং সেইখানে ওনাকে কাজে নেওয়া হয়। এবং সেখানে হয়তো ওনার তো চিরকালই একটা এক্সপেরিমেন্ট করার একটা অভ্যেস ছিল, তাতেই হয়তো কিছু কথা কাটাকাটি হয়েছিল ওনার সঙ্গে, মানে মালিকের সঙ্গে, তাতে ওনাকে কাজ থেকে বরখাস্ত করেন। কিন্তু উনি ওই একটা কিছু নতুন করব, সেই মিষ্টির যে ট্রিকটা, মিষ্টি করার যে পদ্ধতিটা, সেইটা উনি শিখে গেছিলেন ওইখান থেকে। শিখে ওনার এক বন্ধুকে নিয়ে জোড়াসাঁকোতে একটা প্রথম দোকান করেন। ওনার এক বন্ধু ইনভেস্ট করেছিলেন, কিন্তু সেই দোকানও কিন্তু বেশি দিন চলেনি, সে দোকান বন্ধ হয়ে যায়। আর তখনকার দিনে রসের মিষ্টি ছিল না। যতই ডালা রসগোল্লার কথা বলা হোক বা যাই হোক, সেটা কিন্তু পিওর ছানার মিষ্টি নয়। পিওর ছানার রসের মিষ্টি মানে প্রথম হচ্ছে রসগোল্লাই। অবশ্যই স্পঞ্জ রসগোল্লা যেটা স্পঞ্জ লোকে বলেন, কারণ মেইনলি নন বেঙ্গলিরাই ওটা শুরু করেছেন, যে স্পঞ্জ রসগোল্লা, নবীন ময়রাকার স্পঞ্জ রসগোল্লা, সেটা ওনারাই শুরু করেন। যেহেতু এই ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে স্পঞ্জ আর কি, মানে সফট, হ্যাঁ, মানে চিপলে পুরো রসটা একদম যদি নিংড়ে ছেড়ে দেওয়া হয়, ঠিক ওই ফর্মটা আমার নিয়ে নেবে। তা সেটা একমাত্র পিওর ছানাতেই সম্ভব। তাতে কিছু মেশালে ওই বাইন্ডার হিসেবে। আর যেটা তুমি একটু আগে বলছিলে যে খেলার ছলে আরে ফেলে দিল, হয়ে গেল, আমি বইতে পড়েছি। হ্যাঁ, এবার না বলছি, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, এটা কেউ আমাকে সামনে করে দেখা হবেই না, ফোটালেই ওটা ফেটে যাবে, ওই গোল থাকবে না। অত সোজা নয়, তাহলে সবাই ঘরে ঘরে রসগোল্লা তৈরি করে ফেলতো, যেটা অনেকেই চেষ্টা করেছে। এতে কোভিডের সময় শুনছি ঘরে ঘরে রসগোল্লা হচ্ছে, আমার তো মাথায় হাত পড়ে গেছিলো যে এই আমাদের ব্যবসাটা উঠে যায়। যাই হোক, কিন্তু সেটা অত সহজ নয়। মানে আমাদের যে অথেন্টিক এই রসগোল্লাটা করতে গেলে তার বয়েলিংয়ের একটা টেকনিক আছে, তার ছানার টেক্সচারের একটা ক্যারেক্টার আছে, ছানা কাটানোর একটা পদ্ধতি আছে। হ্যাঁ, অত সোজা আমার মনে হয় না, যে অতটা সোজা যে বাড়িতেই আমি করে ফেলবো, তাহলে সবাই বাড়িতে করেই রসগোল্লা খেত, আর নবীন দাসের এত নাম হতো না। আচ্ছা, নবীনচন্দ্র দাসের পরিবারে কি চিনির ব্যবসা ছিল প্রথম দিকে? হ্যাঁ, ওনারা ক্রিস্টাল সুগার, একমাত্র তখনকার দিনে ক্রিস্টাল সুগার ওনারা তৈরি করতেন। আমার যতদূর জানা, ওনারা প্রথম বর্ধমানে ওনাদের বোধহয় কিছু সুগার কেনের হয়তো চাষ বা কিছু ছিল, এবং এক সময় বোধহয় বর্ধমানে খুব মারাত্মক ফ্যামিন হয়, সেই সময়ই বোধহয় ছেড়ে কলকাতায় চলে আসেন। এবং আমাদের বাড়ির ঠিক উল্টো থেকে গঙ্গার ধারে 8-এর বি কাশীমিত্র ঘাট স্ট্রিট, যেটা এখন 8-এর বি কাশীমিত্র ঘাট স্ট্রিট, ওইটাই ছিল ওনাদের বাড়ি এবং লাগোয়া কারখানা গঙ্গার ধারে। সেইখানে ক্রিস্টাল সুগারের ব্যবসা ছিল। নবীনচন্দ্র দাসের তো প্রথম দোকানটা বন্ধ হয়ে গেল, হ্যাঁ, তারপরে ওনার কোন দোকান চালু হলো এবং রসগোল্লা আবিষ্কার হলো, সেই গল্পটা শুনবো। হ্যাঁ, প্রথম যে 1864-এ প্রথম দোকান করেছিলেন জোড়াসাঁকোতে, সেটা বন্ধ হয়ে যায়। তারপর আবার 2 বছর পরে 1866-এই আমাদের বাড়ির নিচে, যেটা আমি একটু আগে বলছিলাম, যেটা খোলার চালের দোকান, সেটাও আবার ভাড়ায়, নিজের মায়ের যতটুকু গয়না বেঁচেছিল সেটাকে বন্ধক দিয়ে ওই দোকান উনি ভাড়া নিয়েছিলেন। নিয়ে সেই দোকান করে তখন ওই শুকনো মিষ্টি বিক্রি হতো। এবং ওই দোকানটা
একটা বয়স্ক মানুষদের একটা আড্ডার জায়গা হয়ে গেছিল। আর নবীন দাসের বয়স তখন খুবই কম, তিনি কিছু বলতেও পারতেন না, তারা সব ধার বাকি দিয়েই মিষ্টি খেত। আর উনি এমনি খুব খাওয়াতে ভালোবাসতেন, ওনার খুব মন মানসিকতা খুব একটা ব্যবসায়িক ওনার কিন্তু ছিল না, সব কিছুই যে ব্যবসা দিয়ে হবে, ওনার হচ্ছে নতুন মিষ্টি করবো, লোককে খাওয়াবো, মানুষকে তারা ভালো বলবে, টাকা দিল না দিলেও উনি অত চিন্তা করতেন। কিন্তু তখনকার দিনে ওই শুকনো মিষ্টি বেশি ছিল, আমি যেটা বলছিলাম। এবার এই যে রাস্তাটা, এই যে তখন চিতপুর মানে রোড ছিল, চিতপুরে প্রথম এটা ওই কংক্রিট রোড তখনকার দিনে। তো কলকাতার বাইরে যেতে গেলে বা কলকাতার ভেতরে আসতে গেলে এই রাস্তা দিয়েই সবাইকে ট্রাভেল করতে হতো। তো তখনকার দিনে যারা এই কলকাতার বাইরে, এবার বাগবাজারের পরেই তো কলকাতা শেষ হয়ে যাচ্ছে তখনকার দিনে, কারণ খাল ক্রস করলেই এখন যেটা বরানগর বা আরও আগে যেটা টালা পার্ক বা টালার দিকটা যেটা, বা ওই চিড়িয়া মোড় যেটা বলা হয়, সেটা কিন্তু কলকাতা বলে তখন তো ধরা হতো না। মানে কাশীপুরের যেটা ব্রিজ এখন, খালটা ক্রস করলে আর কলকাতা নয়, তো খালের আগে অবধি হচ্ছে বাগবাজার, তো বাগবাজারের পরই কলকাতার বাইরে চলে যাচ্ছে। তো সেই এন্ড পয়েন্টে যে মিষ্টির দোকান, যে যারা বাইরে যাচ্ছে তারা মিষ্টি কিনে নিয়ে যেত রাস্তায় খাবার জন্য। তাদের ওইটাই কমপ্লেন ছিল যে তখনকার দিনে তো সন্দেশই বেশি পাওয়া যাচ্ছে, মিষ্টি সন্দেশ হয়তো তার 100-150 বছর আগে, না প্রায় 200 বছর, তার 200 বছর আগে হয়তো ছানার আমরা ওই এটা শিখেছি কী করে ছানা করা যায় ব্যান্ডেল চিজ থেকে। এটা কি পর্তুগিজদের আমলেই হয়েছিল? পর্তুগিজদের যখন তারা কলোনি করেছিলেন হুগলিতে। এখন যেটা ছানা বলা হয় ওদের কটেজ চিজ, যেটা আচ্ছা, কটেজ চিজটা তো তাদের কাছ থেকেই আমরা শিখেছিলাম। এবং তার থেকে আবার চিনি মিশিয়ে হুগলি জেলাতেই সন্দেশ শুরু হয়, যে জন্য হুগলি জেলারই যারা কলকাতায় সন্দেশ নিয়ে এসছেন অনেক বিখ্যাত নাম, তার মধ্যে ভীমনাগের একটা তো খুবই বড় মানে কৃতিত্ব আমি বলবো। এবং আমি শুনেছি জনাইতে উনি মাথায় করে উনি নিয়ে আসতেন অত দূর থেকে সন্দেশ বিক্রি করার জন্য, বউবাজারে বিক্রি করতেন, করে করে তারপর ওইখানে পরে উনি দোকান করেন। 1826 সাল নাগাদ ওই দোকান প্রথম হয়। আর তারও আগে 1800 সালে অলরেডি জল ভরা সন্দেশ তৈরি হয়েছে, যদ্দূর মনে হয় সূর্য মোদক আর কি, চন্দননগরে। আচ্ছা, 1800 সালে। তাই জন্যে যত সন্দেশের কারিগর বা সন্দেশের ভালো দোকান তখন হুগলিতেই ছিল, এখনও আছে, এখন খুবই ভালো। ওখানকার দুধের কোয়ালিটিও খুব ভালো, ছানার কোয়ালিটি খুব ভালো, সন্দেশ খুবই ভালো ওদের ওখানে। সেইখান থেকে ওই সে কাস্টমারদেরই চাপে যেন একটা এমন কিছু করো যাতে আমাদের খিদের সঙ্গে তেষ্টাও মেটায়, তাতেই উনি প্রথম ওই ছানার বল করে করে ফোটাতে শুরু করলেন। করে করে দেখলেন যে না, প্রথম দিকে তো ফেটে যাচ্ছে, আমি যেটা বলছিলাম যে অত সহজ নয়, ফোটালেই আস্তে আস্তে যেই রস ফোটা হয়ে যাচ্ছে বলগুলো ফেটে যাচ্ছে। সেই ফাটা আবার কাঁচা আধ কাঁচা ছানার সেইগুলোতে কিশমিশ আর তারপর জাফরান পেস্তা মিশিয়ে একটা সন্দেশ তৈরি করলেন, তার নাম দিলেন বৈকুণ্ঠভোগ। সেটাও খুব ভালো, মানে এখনো আছে বৈকুণ্ঠভোগটা। আমরা এখন অত রেগুলারলি করি না, তবে হ্যাঁ এখন অর্ডার এলে তখন হয়, প্রায় এখন মানে অর্ডার আসছে, করা হয়। তা কিন্তু সেই ওই তখন উনি দেখলেন যে সন্দেশের যে পাক, সেই ছানায় কিন্তু রসগোল্লা, ওনার যে রসগোল্লা আর কি করতে চাইছে, সেই রসগোল্লা কিন্তু হবে না, সেটা কিন্তু আরও মিহি করতে হবে, মানে একদম ফাইন ছানা দরকার। তখনকার দিনে দুটোই পাক ছিল, কাঁচা পাক ছিল আর কড়া পাক ছিল। কড়া পাকটা একদম ড্রাই, খুব শক্ত, আর কাঁচা পাক তো হচ্ছে যাতে ময়েশ্চার অনেক বেশি আর খুব নরম হতো। উনি সেই অনেক বেশি করে এই হাতের এই তালু দিয়ে রগড়ে রগড়ে, ইংরেজিতে নিডিং বলা হয় ছানার, একদম মিহি করার জন্য সেই ফর্ম অফ একটা ছানা উনি কিন্তু প্রথম
তৈরি করলেন সন্দেশের জন্য, উনি সন্দেশও করলেন ছেড়ে দিয়ে, এবং নাম দিলেন কস্তুরো পাক, যেটা মাঝামাঝি মানে কাঁচা পাক আর কড়া পাকের মাঝামাঝি একটা পাক তৈরি হলো, যার নাম, যেটা নরম পাক, কস্তুরো পাক। সেই দিয়ে উনি কস্তুরো সন্দেশ করেছিলেন, ফল মিশিয়ে কাঁঠাল সন্দেশ করে ফার্স্ট। কিন্তু নবীন দাসই আতা সন্দেশও তো হ্যাঁ, মানে মিষ্টিতে ফল কিন্তু উনি ইন্ট্রোডিউস করেন, যে অরিজিনাল আতা দিয়ে আতা সন্দেশ হবে, আর কাঁঠালের পাল্প করে কাঁঠাল সন্দেশ হবে, সেটা উনি কিন্তু প্রথম করেন। এই ছানার খুব ফাইন ছানা, সেইটারই বল ফর্ম করে এবং ফুটিয়ে ফোটানোরা দেখলেন যে একটা টেকনিক আছে যেটাতে ফেটে যাবে না, করে প্রায় 2 বছর থেকে 3 বছর ওনার লেগেছিল এই রসগোল্লা ফাইনালি একদিন হয়েছিল 1868। 68। আর এই রসগোল্লাকে বাঙালি এবং অবাঙালি কমিউনিটিতে যাতে তার প্রসারতা বৃদ্ধি পায়, রায়বাহাদুর ভগবান দাস বাংলা বাংলা, উনি ভীষণভাবে এইটার প্রচলন করেছিলেন আর কি। ওনারও একটা অবদান রয়েছে ভীষণভাবে। ওনার অবদান মানে কি, ওনারই অবদান, নাহলে আজ রসগোল্লা সত্যি কথা বলতে সেইভাবে। আর ওনার ছেলেই তো প্রথম রসগোল্লাটা খেয়েছিলেন জলের যেটা সাথে। বলছেন যে ওনারা ওই খুব বড় একটা ফিটন গাড়ি হঠাৎ দোকানের সামনে এসে দাঁড়ায়, নবীন দাসের দোকানের সামনে। তার আগে রসগোল্লা হয়ে গেছে, দোকানে আছে, বিক্রি হতো না, ওই ফ্রিতে উনি সেটা কি এই বাড়ির নিচেই? এই ঘরটার নিচে একদম। এই ঘরটা হচ্ছে কর্নার, মানে এই সামনেটা হচ্ছে রবীন্দ্র সরণি, যেটা চিতপুর ছিল, আর তার পাশে যে গলিটা, এই জাংশনেই তার বাড়ি। এটা এখন হয়েছে রাজা রাজবল্লভ স্ট্রিট, তখন আমি জানি না কি নাম ছিল, কর্নারই ছিল এই দোকান। বাকিটা আমি শুনেছি খোলা, মানে ওপেন ল্যান্ড ছিল আর কি, ভেকেন্ট ল্যান্ড। হ্যাঁ, তখন রসগোল্লা ওই বললাম যে আড্ডা হতো, সেই তারাই ফ্রিতেই খাচ্ছে, কেউ কিনে সেরকম খেতেন না। তো একদিন এরকম একটা গাড়ি এসে দাঁড়ালো, তার জল তেষ্টা পেয়েছে ছেলে জল খাওয়ার জন্য নেমেছিল। তখনকার দিনে একটা রীতি ছিল যে কেউ শুধু জল দিত না, হয় একটা বাতাসা, একটা হয় নকুলদানা, যা হোক একটা কিছু দিত। এখনো কিন্তু অনেক বাঙালি পরিবারে রয়েছে শুধু জল কেউ খেতে দেয় না জল চাইলে। তো তার সঙ্গে উনি তখন ওনার রসগোল্লা একটা দিয়েছিলেন। সেই রসগোল্লাকে ছেলে তো ভীষণ খুশি, যে একটা অদ্ভুত ব্যাপার, মানে মুখে দিলেই স্পঞ্জের মতন লাগছে, আর মিষ্টি থেকে রস বেরিয়ে আসছে, সেইটাই একটা খুব মজার লেগেছিলো। তো তাড়াতাড়ি ফিটন গাড়িতে বাবাকে গিয়ে বলে যে একটা মজার মিষ্টি খেয়েছি, চলো, জোর করে নিয়ে আসে। তা বাবাও খেয়ে এত খুশি, যা ছিল সমস্ত কিনে নিয়ে যেখানে যাচ্ছিলেন গেলেন, এবং উনি ওনার যে মারোয়াড়ি কমিউনিটিতে প্রচার করলেন যে এই বাগবাজার কা স্পঞ্জ রসগোল্লা, যেহেতু এই স্পঞ্জি নেচারটা ছিল, সেই থেকেই কিন্তু আর নবীন দাসকে ভাবতে হয়নি, সাংঘাতিক একটা ডিমান্ড। এবং আমি শুনেছি আমার ঠাকুমার কাছ থেকে যে নবীন দাসের ভিয়েনের, তখন তো ভিয়েনের আগুন নাকি কোনোদিন বন্ধ হতো না, নিভতো না। একদিনে ওই তখন এক ঠেলা করে রোজ চিনি লাগতো, পুরো এক ঠেলা ভর্তি এক চিনি, এবং ওই মানে ওনার যে চুল্লি আর কি, সে কোনোদিন নাকি নিভতো না, এত ডিমান্ড ছিল তখনকার দিনে। এরপরে উনি কোথায় দোকান করেন? না, তারপরে নবীন দাসের যে দোকান, একটাই দোকান ছিল, পরে সেটা আরও দোকান হয়তো বড় হয়, তখন ক্ষীরোদমণি দেবী সঙ্গে ওনার বিয়ে হয়, মানে ভোলা ময়রা না, এবং মোটামুটি দোকানের কন্ট্রোল উনি করেন আর কি। আর আমি যেটা বলছিলাম যে উনি খুব একটা মানে ব্যবসায়িক মনোবৃত্তি ওনার ছিল না, টাকা পয়সা ভীষণ খরচা করতেন, আর দান ধ্যান করতে ভীষণ ভালোবাসতেন, যেই যা চাইছে সেই টাকা চলে যাচ্ছিলো। ওই ক্ষীরোদমণি দেবী এসেই পুরো হাল ধরলেন, ফাইন্যান্সের হাল, সব টাকা উনি আগলে রাখতেন, যাই বিক্রি হতো। শুনেছি ইভেন নবীন দাসকেও যদি টাকা মানে দরকার হতো, ওনার কাছ থেকে নাকি চেয়ে নিতে হতো। খুবই পাওয়ারফুল ছিল ও বাবা, তখনকার দিনে ওনার নাকি সাংঘাতিক দাপট ছিল, এবং ওই মুখে মুখে ছড়া কাটতেন, যেহেতু ওনাদের একটা লিনিয়েজ ছড়াচ্ছিল, মুখে মুখে ছড়া কাটতেন। এবং ওনার দাদু তো কবিয়াল ছিলেন। হ্যাঁ, আর উনি আর একটা যে টোটকা, উনি প্রচুর টোটকা জানতেন তখনকার দিনে,
তাই জন্য এই এক একটা এলাকার খুব মহিলারা মাথা হয় না, সব তার দিন রাত সব পাড়ার মহিলারা তার কাছে আসতো, এসে তাদের একদম মানে একদম হেড যাকে বলে, আচ্ছা, শুনেছি যা হয়ে তাদের কেউ আসছে এই জানতে ওই জানতে, টোটকা তার কিছু রোগ টোগ হয়েছে সেসব শিখতে। এবং এটাও শুনেছি যে বিধানচন্দ্র রায় মহাশয় নাকি আসতেন এবং এই বাড়িতেই ওনাকে পিসিমা বলতেন। তখন তো উনি চিফ মিনিস্টার হননি, কেন এ মারাই গেছেন 1941-এ ক্ষীরোদমণি দেবী। তার আগে ওনাকে খুব শ্রদ্ধা করতেন, মানে উনি এই এলাকার মধ্যে ভীষণ একটা পাওয়ারফুল মহিলা এবং কিন্তু সাংঘাতিক অর্থোডক্স, এমন অর্থোডক্সই শুনেছি এই ওনার পালকি ছিল, পালকি করে উনি গঙ্গা স্নান করতে যেতেন আর ভীষণ ধার্মিক ছিলেন খুব, মানে আমাদের একটাই ছবি ওনার দেখা, সেটাও মালা জপ করছেন সেই ছবি, আর হাসতে মানে মানে খুব রাগী ছিলেন তো না, হাসির ছবি দেখিনি আমরা, রাগী আর কি। সবাই খুব ভয় পেত। ওই পালকি শুদ্ধ গঙ্গায় চুবিয়ে দিত, আবার ওই গঙ্গা স্নান হয়, তার মানে নামবেন না আর কি। হ্যাঁ, পদ্মানসীন তখনকার। আচ্ছা, আর একটাও আমি একটা বইতে পড়েছিলাম, ওনার নাকি শেষ গঙ্গা যাত্রা ওনার হয়েছিল এখানে তখনকার দিন 1941-এ। ওই গঙ্গার ধারে মানে মৃত্যুর আগে গিয়ে তখন ঘর করা থাকতো গঙ্গার ধারে ওই শ্মশানের কাছে, সেইখানেই ওই কীর্তন হচ্ছে, সেই শুনতে শুনতেই মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করা, যে ওনার নাকি লাস্ট গঙ্গা যাত্রা। ভীষণ ধার্মিক ভদ্রমহিলা ছিলেন আর কি। এই রসগোল্লা ভবন কবে তৈরি হয়েছিল? রসগোল্লা ভবন হয়েছে 1927 সালে, এই কাজ শুরু হয় বাড়ির। 1925 সালে নবীন দাস মারা যান, তখন ওনারা এইখানে পাশেই গোসাই লেন আছে, সেই গোসাই লেনে ওনারা থাকতেন একটা ভাড়া বাড়িতে। সেই ভাড়া বাড়িতেই কিন্তু আমার ঠাকুরদাদা স্বর্গীয় শারদাচরণ দাস এবং ওনার দাদারা এবং ওনাদের এক দিদি ছিলেন, সবাই ওইখানেই কিন্তু জন্মেছিলেন। এবং এই বাড়িতে শিফট করেছেন 1929 সালে, 1929-এ বাড়ি, চারতলা বাড়ি 2 বছরের তৈরি কমপ্লিট। তখনকার দিনে কত তাড়াতাড়ি কাজ হতো, এবং অদ্ভুত এই বাড়িটা নাকি পুরো লোহার স্ট্রাকচারে। তখনকার দিনে খুব নাম করা এন গুইন ছিলেন সিভিল ইঞ্জিনিয়ার, ওনাকে দিয়ে এই বাড়ি করানো হয়েছিল। আর ক্ষীরোদমণি দেবী এবং নবীনচন্দ্র দাসের বিয়ে কি সম্বন্ধ দেখে না প্রেমের বিয়ে না ছিল? না, একদমই সম্ভব। সিনেমায় যেটা দেখানো হয়েছিল, সিনেমার ওই প্রসঙ্গেই আসছে, রসগোল্লা সিনেমায় যেটুকু আমরা দেখেছি নবীনচন্দ্র দাসের বায়োপিক, এটা কি যথার্থ অর্থে নবীনচন্দ্র দাসের বায়োপিক ছিল না কিছুটা বিনোদন ছিল? না, বিনোদন তো রাখতে হবে, তাহলে তো ডকুমেন্টারি হয়ে যায়। হ্যাঁ, নাহলে তো সিনেমা হবে। ডকুমেন্টারি হয়ে যায়, সেই জন্যে মানে বলা যেতে পারে 60% সত্যি, মানে একদম ঘটনাটা যেটা আমরা মানে ওনাদের বলেছিলাম। আর কিছুটা তো এই যেরকম কি ওদের একটা ট্যাগলাইন ছিল, একটি মিষ্টি প্রেমের গল্প। তো প্রেম তো আমার মনে হয় না সেরকম, এবং আমি যতদূর ক্ষীরোদমণি দেবীর ক্যারেক্টার মানে শুনেছি, ওনার লাইফে কতটা যে প্রেম ছিল আমার খুব সন্দেহ আছে। এবং তখনকার দিনে ভেবে দেখুন, সবার যখন মানে 8টা 10টা করে ছেলে মেয়ে হচ্ছে, সেখানে তো নবীন দাসের একমাত্র ছেলে তখনকার দিনে কৃষ্ণচন্দ্র দাস ওরফে কেসি দাস। তাই জন্য নবীন দাসও নিজের মতনই থাকতেন ওই মিষ্টি নিয়ে। আর উনি শুনেছি রাত্রিরে নাকি ওই অষ্টোত্তর শতনাম এইসব কৃষ্ণ মানে কীর্তন, ভীষণ ভীষণ কীর্তন ভালোবাসতেন। সেই নিজেকে কীর্তন গাইতেন, সেটা আমি অতটা জানি না, তবে আমাদের পরিবারে একটা গান বাজনার চল চিরকালই ছিল, ওনাদের পরিবারেও ছিল। মানে নবীন দাসের যারা মানে কাজিন যারা ছিলেন, তাদের মধ্যেও কিন্তু ওয়েস্টার্ন মিউজিকেরও চল আমি শুনেছি। তারা কিন্তু খুব ভায়োলিন আর ছেলো বাজাতে পারতেন। ওনার জাতুতো দাদা বা ওনার কোনো ভাইপো বা এরম কেউ হবে। এবং তাকে অফারও দেওয়া হয়েছিল এই
লন্ডনে ওদের ফিলহারমোনিক অর্কেস্ট্রায় সিম্ফনিতে, মানে তখনকার দিনে জাহাজে করে নিয়ে গিয়ে ওখানে থেকে মানে চাকরি দেওয়ার চেলো বাজাবার জন্য বা ভায়োলিন বাজাবার জন্য, এরকম একটা আমি শুনেছি। আর নবীন দাস নিজে আমি ঠিক জানি না উনি কি গাইতেন বা বাজাতেন। কৃষ্ণচন্দ্র দাস কিন্তু খুব ভালো ভায়োলিন বাজাতেন এবং ওনাদের একটা এই প্রসঙ্গেই আসছি যে নবীনচন্দ্র দাসের পরবর্তী ওনার পুত্র এই দায়িত্বে, এই ব্যবসাতে আসেন, কৃষ্ণচন্দ্র দাস। সেটা কত সাল থেকে শুরু হয়? কৃষ্ণচন্দ্র দাসের প্রথম দোকান হচ্ছে 1930 সালে। সেটা উনি কোথায়? খুব একটা ব্যবসায় ওনার একদমই মানে ওনারও মধ্যে ওই ব্যবসায়িক ব্যাপারটা ছিল না। কিন্তু খুব মেধাবী মানুষ ভীষণ ছিলেন। মেধাবী, অত্যন্ত মেধাবী, আমি যা শুনেছি। ওনার সম্পর্কে একটু বলুন। হ্যাঁ, মানে শুনেছি এবং পড়েছি। এখানে কিরণচন্দ্র দত্ত মশাই একটা বই লিখেছিলেন সব বাগবাজারের আমাদের এখানকার বিখ্যাত বাড়ি সম্বন্ধে। সেখানে ওনার বইতেই উনি এই কৃষ্ণচন্দ্র দাস সম্বন্ধে লেখা আছে যে ওই 1890 সাল নাগাদ তখন এই ক্যালকাটা স্কুল অফ মেডিসিন হয়, ডক্টর রাধা গোবিন্দ করের যে মেডিকেল কলেজ, যেটা এখন আরজি কর মেডিকেল কলেজ হয়েছে, তখন নাম ছিল ক্যালকাটা মেডিকেল স্কুল, ক্যালকাটা স্কুল অফ মেডিসিন এরকম একটা কিছু নাম ছিল। তা সেখানে উনি 2 বছর কোর্স করেছিলেন মেডিসিনের, কিন্তু প্রফেশনালি সেটা নেননি। আবার হোমিওপ্যাথিরও 2 বছরের কোর্স করেছিলেন। তাই জন্য ওনাকে অনেকে আবার ডক্টর কেসি দাস কি বলতো, ডক্টর কৃষ্ণচন্দ্র দাস বলতো। এবং উনি চিকিৎসাও করতেন, কিন্তু কখনো প্রফেশনালি সেটা করেননি। তাছাড়াও ওই বাবার মতন নতুনত্ব কী করা যায়, শুধুই মিষ্টি নয়, মিষ্টির দিকে তখন ওনার ঝোঁক ছিল না। একটা নিউমেরিক্যাল লক করেছিল তখনকার দিনে, দাস লক বলে নিউমেরিক্যাল লক, এখন যেগুলো এখন আমরা দেখি তখনকার দিনে করেছেন। তখনকার দিনে রেকর্ড পাওয়া যেত যে মিউজিকের, গান মাইনার গালা রেকর্ড হতো খুব মোটা ভারী, সেটা উনি মোমের করেছিলেন, ওয়্যাক্সের রেকর্ড। এরকম অনেক কিছু, সোডা ওয়াটার মেশিন করেছিলেন। হ্যাঁ, তারপর পাওয়ার লুম করেছিলেন তখনকার দিনে। মিনাকারির এই বলতে যাচ্ছে মিনাকারির কাজ নাকি, এবং সেইটা আবার ওনার কাছ থেকে নাকি শিখেছিলেন। আমি যতদূর জানি আমার মায়ের দাদু খুব নামকরা জুয়েলার ছিলেন, অক্ষয় কুমার নন্দী। বিবেকানন্দ রোডে ওনার দোকান ছিল জুয়েলারি, এবং ওনার তখনকার দিনে প্যারিসে উনি শো করতে যেতেন জুয়েলার, ভেবে দেখুন। যেই জন্যে ওই ওনার মেজো মেয়েকে সঙ্গে নিয়ে গেছিলেন, আমার সম্পর্কে পরে দিদা হয়েছিলেন অমলা শঙ্কর, ওনাকে সঙ্গে নিয়ে গেছেন, ওইখানেই উদয় শঙ্করের সঙ্গে পরিচয় প্যারিসে। যাই হোক, সেটা একটা অন্য কথা। কিন্তু এই মাদের কাছে শুনেছি যে ওই মিনাকারি ওয়ার্কের সূত্রে নাকি অক্ষয় কুমার নন্দীর সঙ্গে আবার কেসি দাসের যোগাযোগ হয়েছিল। তার মানে অমলা শঙ্করের পরিবারের সাথে তোমাদের আত্মীয়তার সম্পর্ক রয়েছে? হ্যাঁ, মায়ের মেজো মাসি হন। আচ্ছা, এবার কেসি দাস যখন কলকাতায় প্রথম, কি ধর্মতলাতেই হয়? না, প্রথমে ওই 1930-এ যেটা বলছো, তখনকার দিনে ওই ক্যান ফুড আসতো বিদেশ থেকে, মানে ইংল্যান্ড থেকে আসতো। সেই থেকে উনি কনসেপ্ট একটা পেলেন যে কী করে এই রসগোল্লা শেলফ লাইফ, যেটা আমি একটু আগে বলছি, রসগোল্লা শেলফ লাইফ খুব কম, মানে খোলা লুজ বিক্রি করলে বড়জোর 12 ঘন্টা থেকে 24 ঘন্টা থাকে। তাতে উনি চিন্তা করে দেখলেন যে আর একটাও অসুবিধা ছিল রসগোল্লা, যে শুকনো মিষ্টি যেরকম একটা তখনকার দিনে চ্যাঙারি ওপরে শাল পাতা দিয়ে মুড়ে মিষ্টি, মানে শুকনো মিষ্টি লোকে নিয়ে যেত। কেসি দাসই তো প্রথম বাক্সে মিষ্টি দেওয়া শুরু করলো শালপাতার থেকে, পরিবর্তে, শালপাতার পরিবর্তে। সেটা আমার ঠাকুরদাদা শারদাচরণ দাস যখন পরে ধর্মতলায় দোকান করেন তখন শুরু করেছিলেন। আচ্ছা, তখন কৃষ্ণচন্দ্র দাস মারা গেছে। আচ্ছা, তারপর ওই হাঁড়িতে তখন তো রসগোল্লা বাইরে যদি নিয়ে যেত, কিন্তু সেটা তো ভেঙে যাওয়ার চান্স ছিল, ভেঙেও যেত, হাঁড়িগুলো ছাঁদা থাকতো, মাঝ রাস্তায় তো রস পড়ছে। তো সেইটা থেকে উনি দেখলেন যে না, এ তো রসগোল্লা বেশি দূর নিয়ে যাওয়া যাবে না, আর রসগোল্লায় যদি বিদেশে পাঠাতে হয় তাতে কিন্তু ওই তাহলে ক্যানিং করতে হবে, রসগোল্লাকে ভ্যাকিউম প্যাকড করতে হবে। সেইটাও উনি বার করে ফেললেন যে
টেকনোলজিটা বা কী করে ভ্যাকিউম প্যাক রসগোল্লা করা যায়। এবং রসগোল্লা আমার যতদূর ধারণা রসগোল্লা হচ্ছে প্রথম ইন্ডিয়ান ডেজার্ট যেটা ভ্যাকিউম প্যাক হয়েছে তখনকার দিন 1930 সালে। এবং আমার ঠাকুরদাদা তখন এতে রাজাবাজার সায়েন্স কলেজে উনি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ছিলেন ফিজিক্সের রিসার্চ। তখন স্যার সিবি রামানও আমরা যে ডেটটা দেখি মানে ইয়ারটা দেখছি সিবি রামানের সময়তেই উনি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ছিলেন রাজাবাজার সায়েন্স কলেজে। তা সেইখান থেকে ওনার বাবা বলেন কৃষ্ণচন্দ্র দাস যে তুমি আমার সঙ্গে একসঙ্গে আমরা এই প্রজেক্টটা করি, করে একটা দোকান করি। দুজনে মিলে ওই দোকান করেছিলাম তাতে। হ্যাঁ, না জোড়াসাঁকোতে, যেটা এখন লোহিয়া হসপিটাল ঠিক তার পাশেই। এখনও দোকানটার বোর্ড টোড আছে কিন্তু এখন ভগ্নদশা, কেননা সব দোকানই তো 1965 বন্ধ হয়ে যায়, তারপর আর ওই দোকানও খোলেনি। লমিন দাসের দোকান তো একেবারে তারপর থেকে বন্ধ। তো সেই এবং ওইটা প্রথম মানে ওটাও একটা ব্রেক থ্রু মানে আমাদের ইন্ডাস্ট্রির জন্যে ইয়ে ছিল, কী বলবো, পদক্ষেপ। যে কাঁচের ইয়েতে শোকেসে কাঁচের ফ্রেম করা যাতে বাইরের ধুলো মাছি এসব না ঢুকতে পারে। তখনই উনি বুঝতে পেরেছিলেন যে না, খাবারের মধ্যে কতটা হেলথ অ্যান্ড হাইজিন দরকার, কারণ সেটাই মানুষ খাচ্ছে। যেহেতু ওনার একটা মেডিকেল ব্যাকগ্রাউন্ডও ছিল, সেইটাই কিন্তু ওইটা শুরু হয়। যে এবং আমি যেটা শুনেছি একটা রোটেটিং কিছু অ্যারেঞ্জমেন্ট ছিল, যে কাস্টমাররা বাইরেই থাকতো দোকানের বাইরের দিকে, এবং ওনারা যে অর্ডার দিতেন সে ভেতর থেকে প্যাক করে একটা রোটেটিং সিস্টেমে ডেলিভারি হয়ে যেত। অনেকটা আমার যদ্দূর মনে হয় যে পাসপোর্ট অফিসে আমরা যেরকম দেখি ওই ঘুরিয়ে দেয় রোটেটিং ওই কাউন্টারটা, তো এই সামনে পাসপোর্টটা রাখলে ঘুরে বাইরে আমরা কালেক্ট করি, ওই রকম টাইপের আর কি একটা হয়তো যদ্দূর ডেলিভারি সিস্টেম, যেটা কাঁচের বাইরে থেকে কোনো রকম কোনো মানে মিনিমাম কন্ট্যাক্ট উইথ রাস্তার ধুলো বা মাছি তো একদমই। এবং অ্যাডভার্টিজমেন্টও সেইভাবে রসমালাই হয়েছিল 1932-তে, এবং সেই অ্যাডভার্টিজমেন্ট এখন ভাইরাল হয়ে গেছে। কোন কাগজে বেরিয়েছিল জানি না, সেই ফোন নম্বরও দেওয়া, 84 আপার চিতপুর রোড অ্যাড্রেস দিয়ে অ্যাডভার্টিজমেন্ট বেরিয়েছিল যে নূতন আবিষ্কার রসমালাই, কাঁচের আবরণ দেওয়া, ধুলোবিহীন এবং মাছি আবরক কাঁচের আবরণে মিষ্টি প্রস্তুত করা হয়। সেই তখনকার দিনে মানে ওই কনসেপ্টটা ওনার ছিল। তো যাই হোক, 1930 পর উনি 1934-এ উনি মারা যান। 4 বছরই ছিলেন ওই মানে ওই দোকানের পর। 1935-এ আমার ঠাকুরদাদা ওই ধর্মতলার দোকান, ওটা একটা ট্রান্সপোর্টের ব্যবসা ছিল। তো ওই লরি টরি যা ছিল সব শুধু কিনে নিয়েছিলেন, উনি কিনেছিলেন ওই ট্রান্সপোর্টের ব্যবসা করার জন্য। কিন্তু তারপর হঠাৎ ওনার মনে হলো যে সামনেই তো ওটা সাহেব পাড়া, আর কেক পেস্ট্রি ফারপোর নাকি তখন খুব নাম, কেক পেস্ট্রি বিক্রি হচ্ছে। তখন ওনার মনে হলো যে কেন আমাদের এই ভারতীয় মিষ্টি বা তাদের সঙ্গে কেন কম্পিট করবে না। সেই চিন্তাতেই ওই সাহেব পাড়া বলে কৃষ্ণচন্দ্র দাস কনফেকশনার ছোট হয়ে কেসি দাস হয়ে গেল। যেন বিদেশিদের বেশি, সাহেবদের বেশি দেখা যেত ইন্ডিয়ানদের থেকে। এবং ওটাকেই তো কেসি দাস, ধর্মতলার কেসি দাসকেই তো প্রথম ক্যালকাটার ক্যাফে বলা হতো, বাঙালি ক্যাফে। কারণ হলো ওই সময় দাঁড়িয়ে ওয়েটার সার্ভ করছে, এবং এক একটা নির্দিষ্ট কর্নার ছিল যেখানে নাকি চলচ্চিত্র জগতের মানুষ, সাহিত্যের মানুষ, সংবাদ মাধ্যমের মানুষ, মানে প্রত্যেকের জন্য নির্দিষ্ট কর্নার ছিল, সেই মতো আড্ডা হতো। এটা একটা বিরল ব্যাপার। পলিটিক্যাল মানুষ, রাজনীতির মানুষ এখনো মানে আমরা তো রেগুলারলি দোকানে যাই না, তবে দোকানে যারা ম্যানেজাররা থাকেন তাদের কাছ থেকে শুনি এখনকার যারা এই যে সরকার এসছে, এই সরকারের যারা এখন মাথা, নাম বলছি না, তারাও কিন্তু ওখানে মিটিং কদিন আগে অবধি করেছেন। ধর্মতলার উপরে বসার জায়গা আছে, লয়ারদের নিয়ে এখানে মিটিং করেছেন। মানে পশ্চিমবঙ্গেরই একদম এই সরকারের যে মানে এই সরকার বলুন এই পার্টির যে মাথায় বসে আছে
তারা ওখানে মিটিং করেছে। তাই সেই কমফর্ট লেভেলটা নিশ্চয়ই এনারা পান, সেই জন্যে হয়েছে। আমিও অনেককে দেখেছি, আপনার পলিটিক্যাল লোকই হোক, লয়ারদেরই হোক, যেহেতু হাইকোর্টের কাছে লয়ারদের মিটিং হয়েছে প্রচুর। পাশে ইনকাম ট্যাক্সের অফিস, সেখানকার আচ্ছা আনন্দবাজার পত্রিকায় যেহেতু কাছে, সংবাদ প্রতিনিধির কাছে, এবং স্টেটসম্যান উল্টো দিকে একদম বাঁধা ধরা। মানে আনন্দবাজার পত্রিকার সঙ্গে আমাদের একদম যেরকম আমাদের পরিবারের এই যে বাড়ির রসগোল্লা ভবনের পেছনেই মনমোহনতলা স্ট্রিটে ওনাদের অরিজিনাল বাড়ি, এবং অশোক সরকার মহাশয় ওখানেই থাকতেন। আমার ঠাকুরদাদার সঙ্গেও খুব ভালো পরিচয় ছিল, এবং পরবর্তীকালে ওনাদের পরিবারের সবার সঙ্গে আমাদের যোগাযোগ পরিচয়। এখনকার মিস্টার অরিত্র সরকার, এখনকার জেনারেশনের, তার সঙ্গে ওনার সঙ্গে আমার খুব ভালো পরিচয়। তা ওনাদের এক তো হচ্ছে একই পাড়া, আর আমাদের কর্মক্ষেত্র কাছাকাছি। আনন্দবাজার পত্রিকার সঙ্গে আমাদের একটা খুব যোগাযোগ আর কি, ভালো সখ্যতা রয়েছে, ভীষণ ভীষণ ভালো। এরকমভাবেই উঠলো, এবং যেটা তখনকার দিনে মানে ফার্স্ট বাঙালি ক্যাফে যেটা বললেন, এবং ইউনিফর্ম পরে ওয়েস্টার্ন স্টাইলে ইউনিফর্ম পরে একটা মিষ্টির দোকানে ওয়েস্টার্ন স্টাইলে ইউনিফর্ম পরে সার্ভ করছে ওয়েটাররা, এবং ওই কেক বক্স প্রথম উনি চালু করলেন যে মিষ্টি সার্ভ করা যায়, শালপাতা বন্ধ হয়ে। তোমার বাবাই চালু করেছে, ঠাকুরদা চালু করেছে। এবং উনি 1937-এ জাপান চলে গেলেন তখন আমার ঠাকুমাকে নিয়ে জাহাজে করে জাপানে গিয়ে, সেইখান থেকে সব হ্যান্ডিক্রাফটস কিনে আনলেন সব এদের গিফট করার জন্য কাস্টমারদের। তো সেই ওনার তো কোনো মার্কেটিং ব্যাকগ্রাউন্ড ছিল না, পুরোটাই সায়েন্স ব্যাকগ্রাউন্ড। সেই থেকে ওনার একটা চিন্তাধারা যে তখনকার দিনে একটা মিষ্টির ব্যবসায় কিনলে ফ্রি গিফট দেওয়া হবে, তাও কিনা জাপানিজ গিফট দেওয়া হচ্ছে তাদের তখনকার দিনে। এবং প্রগ্রেসিভ মাইন্ডের, হ্যাঁ ভীষণ প্রগ্রেসিভ। আর টোটাল যে আমাদের কুকিং মেথডটা, সেটাকে উনি আমূল পরিবর্তন করে দিলেন এই ইন্ডাস্ট্রিতে, অল ইন্ডিয়ায়। যে ফার্স্ট বয়লার ইনস্টল করলেন, যে আমাদের এই যে আগুনের ওপেন ফায়ারের যে কুকিং হতো সেইটাকে বন্ধ করে পাইপলাইনে স্টিম আসছে, স্টিম জ্যাকেটেড কড়ায়, তাতে আমাদের এখনও তাই হয়। চিত্তরঞ্জন লোকোমোটিভ থেকে সেকেন্ড হ্যান্ড বয়লার কেনা হলো, অনেক দাম ছিল বয়লারের, সেকেন্ড হ্যান্ড সেটা এখনও আমাদের রাখা আছে, কাজ হয় না ওই বয়লারটা। সেইটা কিনে সেইটা দিয়ে উনি বাগবাজারে এখন যেটা গিরিশ মঞ্চ, যার পেছনে এখন আমাদের কারখানা, সেই কারখানাতে ওই কারখানা তৈরি করলেন প্রপার, যেটা ভিএন কনসেপ্ট ছিল। ফার্স্ট মিষ্টির ফ্যাক্টরি ওই শুরু হলো 1940-এ প্রথমে। মানে অত্যন্ত প্রগ্রেসিভ মাইন্ডেড সব দিক থেকে। আমাদের কেসি দাস কোম্পানি ফরমেশন হয়েছে 1913-এর অ্যাক্টে, প্রি ইন্ডিপেন্ডেন্স। 12th এপ্রিল 1946 হচ্ছে আমাদের মানে কোম্পানি রেজিস্ট্রেশনের দিন, তো ইন্ডিপেন্ডেন্সের আগে। তো ভাবাই যায় না, তো কয়েকটা হাতে গোনা বোধহয় বাঙালি সংস্থা আছে যারা তখন বোধহয় মানে কোম্পানি রেজিস্টার্ড ছিল। তো সেই চিন্তাধারা ওনার চিরকাল, মানে আমি তো অনেক ছোটো, ওনাকে দেখেছি যখন। তারপর 1983-তে ওনার স্ট্রোক হলো, তাও বিছানায় 9 বছর শুয়েই অনেক কিছু শুয়েই উনি মানে ওনার চিন্তাধারা দিয়ে ওনার মানে কারখানায় ওনার রেড়া ছিল, লেদ মেশিন নিজস্ব ছিল, অন্যান্য অনেক কিছু। আমাদের যেসব মেশিনারি ছিল আমরা তখন বাইরে থেকে কিছু কেনা হতো না, আর কেনা যেতও না, কিছু ছিল না, সব কিছু ওনার ডিভাইস করা। ওই লেদ মেশিন ছিল, সেইখানেই তৈরি হতো, আমাদের কারখানাতেই তৈরি হতো। মানে সেন্ট্রিফিউজ থেকে শুরু করে মানে ছানার জল বার করা, ছানার নিডিং মেশিন, ছানা কাটানোর মেশিন, সব কিছুই কিন্তু আমাদের কারখানাতেই তৈরি হতো। প্রথম ক্যানবন্দি রসগোল্লা বাইরে কত সালে গেছিল?